সুমু বসে পড়ে ব্যালকনিতে রাখা চেয়ারে। মেঘে ঢাকা চাঁদের হালকা আলো তার চুলে পড়ে যেন মোমের মতো নরম একটা আভা ছড়িয়ে দেয়। সুমু কোলের ওপর রাখে প্রেগনেন্সির কিটটা। সে হালকা কাঁপা গলায় বলে, জানো, আমি অনেক ভয় পাই। এই নতুন জীবনের কথা ভাবলে বুকের ভেতরটা কেমন টন টন করে ওঠে। আমি কি পারবো আম্মা? আমার যে ভয় করে। সুমু মাথা নিচু করে দীর্ঘশ্বাস ফেলে। খান সাহেব তো জানেনই না তার হৃদয়ের মধ্যে কতটা কোমলতা লুকানো আছে। সুমুর চোখে পানি চলে আসে। সে পেটের দিকে তাকিয়ে আবার বলে, তোমাকে যখন তোমার পাপা কোলে তুলে নেবে তখন ওর মুখটা শক্ত হয়ে থাকবে, কিন্তু কিন্তু হাত কাঁপবে, চোখের কোণে একটু জল জমবে, আর সে আমাকে বলবে, এত ছোট আমার ছেলে বা মেয়ে, এত ছোট। সুমু হেসে ওঠে আবারও বলল, একদিন তুমি বড় হবে, আমি একদিন তুমি বড় হবে, একদিন তুমি বড় হবে, আমি তোমাকে শেখাবো কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে রাগী মুখের মধ্যে কোমলতা খুঁজে নিতে হয়, যেমন আমি খুঁজে নিই আমার খান সাহেবের মধ্যে। সুমুর চোখ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে গালের কিনারায়। আমি খুব একা অনুভব করছি আজ। খান সাহেব পাশে থাকলে হয়তো ভয়টা লাগতো না, তবে তুমি আছো আজ আমার ভেতর। তুমি তো এখন থেকে তোমার মাম্মার সাহস, তাই না? সুমু ধীরে ধীরে হাতটা আবার পেটের উপর রাখে। চোখ দুটো জলে টলমল করেছে তার। নিঃশব্দে হেসে ওঠে সে। তারপর একটা না বলে যেতে থাকে, যেন তার শিশুটাও শুনতে পাচ্ছে। তুমি জানো মাম্মা, তুমি মাত্র 2 মাস ধরে আমার সঙ্গে আছো। তুমি তো এখনো তৈরি হওনি, কথা বলতে পারো না, চোখ খুলতে পারো না, হাসতেও পারো না। তবু আমি বুঝি তুমি আছো, আমি টের পাচ্ছি তোমার নিঃশব্দ উপস্থিতি। সুমু এক হাত দিয়ে চোখ মুছে নেয়, অন্য হাতটা মুঠো করে বুকের কাছে রেখে বলে, তোমার মাম্মা মানে আমি এই খবরটা জেনেছি মাত্র কয়েক ঘন্টা আগে, কিন্তু বিশ্বাস করো, এই অল্প কয়েক ঘন্টার মধ্যেই তুমি আমার জীবনের সব কিছুকে ছাপিয়ে গেছো। তুমি হয়ে গেছো আমার আরেকটা জীবন, একটা আলাদা নিঃশ্বাস, একটা আলাদা সত্তা, যে সত্তা আমার আর আমার খান সাহেবের ভালোবাসা থেকে সৃষ্টি। তোমার পাপা, আমার খান সাহেব, তিনি হচ্ছেন আমার দুনিয়া। আমি চোখ বন্ধ করলে ওনার মুখটা দেখি, কিন্তু তুমি, তুমি তো চোখ বন্ধ না করলেও আমার ভেতরেই আছো। তুমি আমার দেহে, রক্তে, নিঃশ্বাসে মিশে আছো। তোমার পাপা যখন জানতে পারবে তখন ওনার চোখের প্রথম চমকটা আমি দেখতে চাই, ওনার খুশিটা আমি দেখতে চাই। সুমু ফোনটা নিয়ে শেহরাজকে টেক্সট করে, আমি অসুস্থ খান সাহেব, প্লিজ তাড়াতাড়ি বাসায় ফিরুন, আপনাকে কিছু বলতে চাই আমি। টেক্সট পাঠিয়ে সুমু হঠাৎ চুপ করে যায়। তার বুকের ভেতর একটা স্পন্দন অস্বাভাবিক মাত্রায় বেড়ে চলে। তার মনে হয় যেন সত্যি ছোট্ট কোনো প্রাণ তার অস্তিত্ব জানান দিচ্ছে। রাত 1:45। অঝরে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বাজ পড়ছে। ঠিক সেই সময় খান ম্যানশনের গেট দিয়ে ঢোকে একটি কালো রোলস রয়েস বোট টেইল। হেডলাইট নিভে যায়, কিন্তু গাড়ির ইঞ্জিনের গম্ভীর গর্জন যেন জানিয়ে দেয় গাড়ির মালিক ঠিক কতটা অস্থির। গাড়ি থেকে নেমে দাঁড়ায় শেহরাজ। সাদা শার্ট, হাতা গুটানো, টাই টানা হয়নি, চোখ লাল, কপালে ভাঁজ, চোয়াল শক্ত হয়ে আছে। সে যেন আগুনে ফুঁসতে থাকা আগ্নেয়গিরি। দারোয়ান দূর থেকে জিজ্ঞেস করতে চায়, কিন্তু সে নিজেই চোখ নামিয়ে নেয়। শেহরাজের চেহারায় এমন অস্থিরতা দেখে বৃষ্টিতে ভিজে শেহরাজ বাড়ির ভেতরে ঢোকে। শেহরাজ চুপচাপ উঠে আসে দ্বিতীয় তলায়। রুমের দরজা জোরে ধাক্কা দিয়ে খুলে ফেলে সে। ঠিক তখনই সুমোর ঘুম ভাঙে। সে ব্যালকনিতে রাখা চেয়ারে ঘুমিয়ে পড়েছিল। সুমুর ডান হাতটা এখনো পেটের ওপর রাখা, চোখের কোণে শুকনো অশ্রু। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। সুমুর চোখে ঘুমের ছাপ, কিন্তু মুখে খুশির ঝলক। সুমু রুমে আসে। বাইরে বিদ্যুতের আলোয় শেহরাজের মুখটা চোখে পড়তেই সুমু কিছুটা অবাক হয়। সুমু ধীরে ধীরে বলে, খান সাহেব, কখন এলেন? এত লেট করলেন কেন? খেয়েছেন আপনি? আপনি জানেন আমি আপনাকে কিছু একটা বলার জন্য। শেহরাজ গর্জে ওঠে, না, এখন কিছু শুনতে চাই না আমি। বিরক্ত করো না। সুমু থেমে যায়, পেটে হাত রাখে। তারপর ধীরে ধীরে এগিয়ে আসে। হাতে তখনও সেই প্রেগনেন্সি কিট। কিটটা মুঠোয় ধরে সে আবার বলে, আপনি শুধু একটু দেখুন তো। শেহরাজ তখনই এক ঝটকায় টেবিলের ওপর রাখা জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেয়। তুমি এখন এসব নাটক নিয়ে এসেছো আমার সামনে। আমি আগে থেকেই ক্লান্ত, মাথা ধরেছে, আর তুমি শুধু নিজের কথা ভাবছো। প্লিজ বেরিয়ে যাও। সুমু ভয়ে পিছিয়ে যায়, আমতা আমতা করে বলে, খান সাহেব, কি হয়েছে আপনার?
শেহরাজ পাগলের মতন আচরণ করে। হঠাৎই সে পাশের সেলফে ধাক্কা মারে। ভেতরের কাছে জিনিসপত্র পড়ে ভেঙে যায়। একটা ভাঙা কাচের টুকরো ছিটকে গিয়ে পড়ে সুমুর পায়ের কাছে। সুমু পিছু থেকে হঠাৎ পা পিছলে পড়ে যায়। এক টুকরো কাঁচ ঢুকে যায় সুমুর হাতে। ফিনকে দিয়ে রক্ত ঝরতে থাকে। প্রেগন্যান্সি কিটটা ছিটকে পড়ে যায় মেঝেতে। শেহরাজ দাঁড়িয়ে দেখে। সে মরিয়া হয়ে সুমু বলে এগিয়ে আসতে গেলে আবারও তার মাথা যন্ত্রণায় টলমল করে ওঠে। শেহরাজ আর এগোয় না। মাথা দু হাত দিয়ে চেপে ধরে মেঝের উপর বসে পড়ে। শেহরাজ মাথা যন্ত্রণায় গগন ফাটিয়ে চিৎকার করে ওঠে। শেহরাজের চিৎকারের সাথে তাল মিলিয়ে আকাশটা যেন চিৎকার করে কেঁদে ওঠে। সুমু কাঁপতে কাঁপতে বলে, খান সাহেব। শেহরাজ ঠান্ডা কণ্ঠে বলে, তোমাকে সহ্য হচ্ছে না আমার, প্লিজ চলে যাও। রিকোয়েস্ট করছি সুমু, আপাতত যাও। আমি নিতে পারছি না কাউকে। খারাপ কিছু করে ফেলার আগে চলে যাও প্লিজ। আপনার কি হয়েছে? কি সব বলছেন আপনি? শেহরাজ সুমুর কাছে আসে। তার চোখে আগুন জ্বলছে। সে এক ধাপ এগিয়ে এসে গর্জে বলে, তোমার এত বড় সাহস! কৈফিয়ত চাইছো তুমি শেহরাজ খানের কাছে? আমি শুধু জানতে চাই আপনি কেন এমন করছেন আমার সঙ্গে। শেহরাজ দুই হাতে মাথা চেপে ধরে। উঠে দাঁড়িয়ে দেওয়ালে ঘুষি মারে। একটা ফ্রেম পড়ে গিয়ে ভেঙে যায়। সুমু দৌড়ে গিয়ে শেহরাজকে পেছন থেকে জড়িয়ে ধরে। সুমু কাঁদতে কাঁদতে বলে, আপনার কি হয়েছে খান সাহেব? কেন এমন করছেন? প্লিজ শান্ত হন। ক্ষণিকের জন্য অশান্ত শেহরাজ শান্ত হয়। শেহরাজ পেছন ঘুরে দাঁড়ায়। শক্ত করে নিজের বুকের মধ্যে জড়িয়ে নেয় তার প্রেয়সীকে। সুমু চোখ ভিজে গলায় কাপড় নিয়ে বলে, খান সাহেব, আপনি হুঁশে আসুন। এভাবে কথা বলছেন কেন? কি হয়েছে বলুন আমায়, আমি আছি। শেহরাজের আবারও অসহ্য লাগে। সে সরিয়ে দেয় সুমুকে। অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে, তুমি থাকবে। সবাই মিলে আমাকে ভাঙার জন্য এক হয়েছ, তাই না? সুমু কাপা গলায় বলে। কি আজে বাজে কথা বলছেন আপনি? শেহরাজ টেবিলের ড্রয়ার খুলে পাসপোর্ট একটা ব্যাগে রাখা টাকা বের করে ছুঁড়ে ফেলে দিয়ে বলে, এই নাও, যা লাগে সব নিয়ে যাও, তবু আমার জীবন থেকে বেরিয়ে যাও। সুমু চোখ বড় করে তাকিয়ে থাকে। না, আমি কোথাও যাব না। আপনি হুঁশে আসুন প্লিজ। আপনি এখন যা বলছেন তার একটাও আপনি মন থেকে বলেননি। আপনার কি সমস্যা হচ্ছে আমাকে বলুন। শেহরাজ সামনে এসে সুমুর হাত ধরে বলে, তুমি যাবেই, আমি যেভাবে বলছি সেভাবে যাবে। আমার রাগের পরিমাণ বাড়ছে। তুমি আমার চোখের সামনে থাকলে আমি এমন কোনো ভুল করে বসতে পারি যে ভুলের মাসুল আমাকে হয়তো আমার জীবন দিয়ে দিতে হতে পারে। প্লিজ দয়া করে অন্তত এই রুম থেকে যাও। সুমু গো ধরে দাঁড়িয়ে থাকে। আমি কোথাও যাব না। আপনি এখন ঠিক নেই। আমি জানি খান সাহেব, আপনি আমাকে কখনো এইভাবে ছাড়তে পারেন না। এই কথায় শেহরাজ যেন পাগল হয়ে যায়। সে গর্জে উঠে বলে, তুমি কি বোঝো না? আমি আর পারছি না, আমি তোমাকে সহ্য করতে পারছি না, বের হয়ে যাও। সুমু কাঁদে। তার বুকের ভেতরটা কাঁপে। আমি যাব না। আমি কিছুতেই যাব না। ঠিক তখন শেহরাজ আর নিজেকে থামাতে পারে না। জোর করে সুমুর হাত ধরে তাকে টেনে নিয়ে যায় দরজার দিকে। সুমু আর্তনাদ করে বলে, খান সাহেব প্লিজ। শেহরাজ শোনে না। সুমুকে সিঁড়ি দিয়ে টেনে নামিয়ে বাড়ির গেটের দিকে নিয়ে চলে যায়। বাড়ির দরজার বাইরে সুমুকে দাঁড় করিয়ে দিয়ে বলে, বেরিয়ে যাও এখান থেকে, চিরদিনের মতো বেরিয়ে যাও। সুমু অবাক হয়ে তাকিয়ে থাকে। সে আর কথা বলার ভাষা খুঁজে পায় না। সুমু শেষবার চোখ তুলে তাকায় শেহরাজের দিকে। কান্না ভেজা গলায় বলে, আমি জানি আপনি একদিন এই রাতের কথা মনে করে নিজেকে ঘৃণা করবেন। আর আমি এটাও জানি আপনি আমার সাথে ইচ্ছে করে কিছু করছেন না। এমন কিছু একটা হয়েছে আপনার, যার ফলে আপনি এমন করছেন। যখন আপনি সবটা জানবেন, বুঝবেন, তখন আপনি নিজেকে অনেক ঘৃণা করবেন, অনেক কষ্ট পাবেন। আমি দোয়া করি আপনি হুঁশে আসার পর যেন এই সময়টার কথা আপনার মনে না থাকে। কারণ এই সময়টা আপনার মনে থাকলে আপনি এতটাই কষ্ট পাবেন যে আপনি নিজেকে শেষ করে দিতে চাইবেন। আর সুমু চায় না তার খান সাহেব এক বিন্দুও কষ্ট পাক। গেট বন্ধ হয়ে যায়। সুমু দাঁড়িয়ে রইল খাল মেনশনের বিশাল গেটের সামনে। বৃষ্টির তেজ বেড়েছে। সুমু এখনো বিশ্বাস করতে পারছে না যে হাত ধরে তার খান সাহেব তাকে নিয়ে একদিন ঘর বানাতে চেয়েছিল, সেই হাতই আজ তাকে ঘর ছাড়া করলো। সুমুর চোখের কোণ দিয়ে কান্না গড়িয়ে পড়ছে। ঠোঁট দুটো শুকনো। সুমু ধীরে ধীরে হাঁটা দেয় গার্ডেনের দিকে। সুমুর সাথে আজ আকাশটাও কাঁদছে। গার্ডেনের কোণে রাখা কাঠের একটা চেয়ারে এসে বসে পড়ে সুমু। পেটের ওপর হাত রাখে। সুমু আস্তে আস্তে ভেঙে পড়ছে। কিন্তু
আবার ভেতরে ভেতরে শক্ত হয়ে উঠেছে। চোখের কোণে নোনতা পানি বৃষ্টির পানির সাথে মিশে যাচ্ছে। ঠোঁটে হালকা এক টুকরো ব্যথার হাসি। অপেক্ষা করতে থাকে সে তার খান সাহেবের জন্য। হঠাৎ সুমুর চোখ পড়ে গার্ডেনের ঝোপের দিকে। সুমুর মনে হয় কেউ তাকে দূর থেকে দেখছে। সুমু আমতা করে বলে, কে কে ওখানে? সুমু উঠে দাঁড়িয়ে দারোয়ানের ঘরের দিকে যাবার জন্য পা বাড়াতেই একটা ঠান্ডা মোটা হাত পেছন থেকে এসে তার মুখ চেপে ধরে। আরেকটা শক্ত হাত তার হাত দুটো জোরে টেনে ধরে পেছনে নিয়ে যায়। সুমুর চোখ ছানাবড়া হয়ে যায়। সে ছটফট করে, মাথা নাড়ায়, আওয়াজ করতে চায়, কিন্তু কিছুই করতে পারে না। একটা মুখোশধারী হালকা গলায় ফিসফিস করে বলে, চুপ, বেশি শব্দ করবি না। এই ভারী বর্ষণে কেউ তোর ডাক শুনতে পাবে না, তাই চেঁচানোর চেষ্টা করে নিজের এনার্জি নষ্ট করিস না। এই হাই সিকিউরিটি জোনের চোখে ধুলো দিয়ে সবগুলোকে ঘুমিয়ে মেডিসিন খাইয়ে এখানে ঢুকেছে। শব্দ করলেই এখানেই মেরে দেব। সুমুর চোখে পানি ছলছল করে। সে বুঝতে পারে না এসব কেন হচ্ছে, তবে এটা বুঝতে পারে খুব খারাপ কিছু হতে যাচ্ছে। ঘন গাঢ় রাত, মেঘ বারবার গর্জন করে উঠছে। গেটের সামনে থেকে মুখ চেপে ধরে সুমুকে জোর করে টেনে নিয়ে গেল মুখোশধারী কয়েকজন লোক। বৃষ্টি আর বাজ পড়ার আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ নেই। চারপাশে গা ছমছমে নিস্তব্ধতা। তারা সুমুকে গাড়িতে তুলে নিয়ে আসে একটা ঘন জঙ্গলে। সেখানে মানুষ তো দূর, কোনো কুকুর বেড়ালেও আসে না। সুমুর চোখে পানি, মুখে কাপড় গোজা, হাত পা বাঁধা। সে কাঁপছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তার ভয়ে। সকলে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। একজন লোক হাতে ছাতা নিয়ে তাদের লিডারের মাথার ওপর ধরে। সুমুকে দুজন লোক ধরে গাড়ি থেকে নামিয়ে লিডারের সামনে আনে। ছাতার নিচে দাঁড়িয়ে থাকা লোকটা বিস্তৃতি হাসি দিয়ে কোথাও একটা কল করে। 3 বার রিং হওয়ার পর ফোন রিসিভ হয়। মুখোশধারী লোকটা ঠান্ডা গলায় বলে, বস, কাজ হয়ে গেছে, পাখি এখন আমাদের হাতে। তারপর সুমুর দিকে তাকিয়ে হেসে ফিসফিস করে বলে, বড্ড ছটফট করছে, বলুন তো, মেরে দেই? ওপাশ থেকে কণ্ঠটা ঠান্ডা আর হুঁশিয়ারি ভরা। সে বলে, ওর হাজব্যান্ড ওকে মারেনি তো কি হয়েছে? আমরা ওকে মারব, তবে এখন না। ও আমাদের টোপ, বেশি কিছু করার দরকার নেই। চোখের জল যত বের হবে ততটাই মজা। সুমুর চোখ ভরে আসে। সে মনে মনে শুধু একটা কথাই বলছে, খান সাহেব, আপনি কোথায়? হ্যাঁ, আমাদের বাচ্চাটাকে বাঁচান। ফোনের অপর পাশের লোকটা আবারও বলে, এখনই না, আগে ওই মেয়ের মুখটা খোল। ওকে দিয়ে প্রাণ ভিক্ষা চাওয়ায়। ওর স্বামীকে ডাকার করুণ গলা শুনতে চাই আমি। ওকে বস। সুমুর মুখ খুলে দেওয়া হলো। সুমু রাগী স্বরে বলল, কারা আপনারা, আর আমাকে এভাবে ধরে নিয়ে এসেছেন কেন? কেউ কোনো উত্তর দিল না। শুধু মুখোশধারীরা হেসে উঠল। সুমুর রাগ ক্রমেই বেড়ে চলেছে। সে চেঁচিয়ে বলল, চুপ কেন সকলে? আর মুখ ঢেকে রেখেছেন কেন কাপুরুষের দল সব? তাদের হাসি আরো জোরালো হলো, যেন সুমুর রাগ তাদের জন্য আনন্দের কারণ। সুমু আবারও বলল, আমাকে ছেড়ে দিন। আমার খান সাহেব যদি জানতে পারে তাহলে মেরে ফেলবে আপনাদের সবাইকে। সেই কথা শুনে মুখোশধারীরা হেসে উঠল। মুখে হাসির লোক নেই, বরং বিদ্রুপ। একজন গম্ভীর কণ্ঠে বলল, ওই স্বামী তোর, যে তোকে নিজে ঘর থেকে বের করে দিল, সেই স্বামীকে নিয়ে এত বড় কথা বলিস? সুমুর চোখ ঝলসে উঠল রাগে। সে বলল, সে আমাকে বের করে দিয়েছে, কিন্তু মন থেকে না। আর আপনারা কিভাবে জানলেন এসব? নজর ছিল তোদের ওপর, আমরা তো দেখলাম তোকে বের করে দিল। আপনার আমাদের ওপর নজর কেন রেখেছিলেন? হ্যাঁ, আর এইভাবে মুখ ঢেকে আছেন কেন? তাছাড়া ফোনে কে আছে? আমাদের বস, আপনাদের বস? বাহ, ভালোই। যেমন কাপুরুষ বস তেমন তার পোষা কুকুরের দল। সাহস থাকলে আমার খান সাহেবের সামনে গিয়ে কথা বল। এইভাবে কাপুরুষের মতো আমাদের ওপর নজর রেখে লুকিয়ে কাজ করিস কেন? ফোনের ওপাশের লোকটি রেগে গিয়ে গর্জন করে বলল, যেমন স্বামী তেমন স্ত্রী, মৃত্যুর মুখে দাঁড়িয়েই ভয় নেই। মুখে বড় কথা আর কলিজায় সাহস ভরপুর। মেরে দে ওকে। এসকের বউয়ের মৃত্যুর আর্তনাদ আমি শুনতে চাই। আপনারা যতই আমাকে ভয় দেখান, আমি ভয় পাই না। ফোনের অপর পাশ থেকে লোকটি বলল, আওয়াজ কমিয়ে কথা বলো সোনা। এখন তুমি মরবে, কিছুদিন পর তোমার স্বামী মরবে। কোন কাপুরুষ মারবে আমার খান সাহেবকে? আপনি, যার একটা মেয়েকে ধরে আনতে চোরের মতো কতগুলো কুত্তা পেছনে লাগাতে হয়।
সে মারবে আমার খান সাহেবকে? লোকটি রেগে বলল। এখনো ওর মুখ বন্ধ করিসনি তোরা? মুখোশধারীর হাতে ছুরি ঝলমল করে উঠল। হঠাৎ সুমুর মনে পড়ল বাচ্চার কথা। তার শরীর কাঁপতে লাগলো। বাচ্চার কথা মাথায় আসতেই সুমু ভেঙে পড়ল। চোখে অঝোরধারায় পানি, গলায় জমে ওঠা কণ্ঠস্বর কাঁদতে কাঁদতেই ছিঁড়ে উঠল তার। আমাকে মারবেন না প্লিজ, আমি প্রেগনেন্ট। আমার ছোট বাচ্চাটা এখনো এই দুনিয়াতে আলো দেখে, এখনো এই দুনিয়ার আলোতে আসেনি। তার শরীরের এক অঙ্গও তৈরি হয়নি। ওর জন্য আমাকে ছেড়ে দিন, সুমু বাচ্চার আকুতি জানিয়ে বলল। দয়া করুন, আমার বাচ্চার জন্য একটু দয়া করুন। ওর বাবা এখন ওর কথা জানেনি, আমি বলতে পারিনি। দয়া করে আমাকে ছেড়ে দিন। সুমুর অসুস্থ লাগছিল। সবাইকে অনেক অনুরোধ করলো সে। কলে থাকা মানুষটি অট্টহাসিতে ফেটে পড়ছিল। কাঁদতে কাঁদতে সুমু জ্ঞান হারালো। মুখোশধারী ছেলেটা ফোনে গম্ভীর কণ্ঠে বলল। জ্ঞান হারিয়েছে, তাছাড়া মেয়েটা প্রেগনেন্ট। বস, এখন কি করব? তোরা কেউ ওকে মুখ দেখিয়েছিস? না, আমরা মুখ দেখাইনি। মারতে হলে জ্ঞান এনে মারব। মেয়েটাকে নিয়ে আই আমার পাতালপুরিতে। ওকে এখনো ভালো করে দেখিনি আমি। এত বড় বড় কথা কোন মুখ দিয়ে বলছে, সেই মুখ দেখতে চাই আমি। মুখোশধারীরা লোকগুলো সুমুকে গাড়িতে তুলে দিল। সবার মুখে অন্ধকার ভাব। তাদের উদ্দেশ্য একটাই, পাতালপুরীর অজানা অন্ধকারে যাওয়া। গাড়ির ইঞ্জিন গর্জন করে চলতে লাগলো। বৃষ্টির মধ্যে গাড়ি ছুটে চলল পাতালপুরের উদ্দেশ্যে। পাতালপুরের রুমগুলো আজ যেন ঈদের রঙে সেজেছে, কিন্তু সেই রঙের মাঝে লুকিয়ে আছে অন্ধকারের ছায়া। রায়হান এক কোণে দাঁড়িয়ে, হাতে হুইস্কির বোতল। রায়হান উন্মাদের মতন হেসে উঠল। তার চোখে ছিল এক অশুভ মজা, যেন এই খুশি তার জন্য শুধু খুশি নয়, বরং এক নতুন ষড়যন্ত্রের সূচনা। তার হাসির প্রতিধ্বনি বাতাসে মিশে গেল, যেন এই পুরনো শহরের ফাঁকে ফাঁকে বেজে উঠেছে কোনো বিপদের সুর। রায়হানের বাঁ হাতে একটা বোতল আর পেপার। সে আয়নার সামনে দাঁড়িয়ে হাসতে হাসতে বলল। ড্রাগের নাম নিউরোরেক্স 9। একবার পেটে গেলে মাত্র 30 মিনিটের মধ্যেই কাজ শুরু হয়। এর ফলে একটা সুস্থ মানুষের হঠাৎ করেই কন্ট্রোললেস রাগ চেপে বসে। নিজের প্রিয় মানুষদের প্রতি ঘৃণা, হিংসাত্মক আচরণ, সন্দেহ, মানসিক বিভ্রান্তি এবং নিজেকে বিপদে মনে হওয়া। অতঃপর পাশের মানুষটির কথা না শুনলে ক্ষিপ্ত হয়ে যাওয়া। শরীরের অ্যাড্রেনালিন লেভেল বেড়ে যায়, মানুষটিকে হিংস্র পশুর মতো করে তোলে। নিজেকে হাজার চেষ্টা করলেও কন্ট্রোল করতে পারবে না। নিজের আপন লোকদের তখন শত্রু মনে হয়। রাগ বেশি হলে তাদের খুন করে ফেলতে পারে। আর সবচেয়ে বড় মজা, 24 ঘন্টা পরে স্মৃতি ঝাপসা হয়ে যায়। সে বুঝতেও পারে না সে কি করছে, কাকে মেরেছে। একটা সুস্থ মানুষ হয়ে ওঠে পিশাচ। এমন রাগ, এমন ঘৃণা যে নিজের প্রেমিকাকে পর্যন্ত খুন করে ফেলতে পারে। রায়হানের ঠোঁটে বিদ্রুপ। প্রিয়জন, হাস্যকর। ওই ড্রাগস খেলে মানুষ তার মায়ের পেটে ছুরি চালাতে বাধ্য। তার মায়ের পেটে ছুরি বসাতেও দ্বিধাবোধ করে না। কেউ প্রশ্ন করলে গলা চেপে ধরতে সময় নিবে না। রায়হানের চুলগুলো এলোমেলো, চোখে ঘুম নেই, তৃপ্তির ছাপ স্পষ্ট। ঠোঁটে বাঁকা এক হাসি, হাতে এক টুকরো একটা ভাঙা গ্লাস ঘুরিয়ে ঘুরিয়ে খেলছে সে। হাসতে হাসতে আবারও বলল। ভেবেছিলাম বউটাকে নিজ হাতে খুন করবি। একবার ড্রাগসটা তোর পেটের ভিতরে ঢুকলেই তুই হিংস্র জানোয়ার হয়ে যাবি। ওকে গলা টিপে শেষ করে দিবি। তোর বউয়ের চিৎকার শুনে আমি পাতালপুরি থেকে তোকে স্যালুট দিব। কিন্তু শালা, তাও পারলি না। ড্রাগ খাইয়ে দিলাম তোকে। ভেবেছিলাম আজই খেলা শেষ, কিন্তু ব্যর্থ আমি। তোর মতো হিংসাত্মক জানোয়ারের এই ড্রাগ হালকা খেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠার কথা। তুই ভয়ঙ্কর হয়েছিস ঠিকই, কিন্তু তোর প্রেম, তোর ভালোবাসা হয় তোর বউকে মারতে দেয়নি। সে আয়নার দিকে তাকিয়ে বলল। তুই মারিসনি ঠিকই, কিন্তু আরেকটা কাজ তো করে ফেলছিস। বউকে তুই নিজ হাতে তাড়িয়ে দিয়েছিস। তার বর্ষার জায়গায় তো তুই নিজেই ছুরি চালিয়ে দিয়েছিস।
বিশ্বাস এই শব্দটাই ছিল আমার অস্ত্র। তোর মস্তিষ্কে আমি শুধু একটু বিষ ঢুকিয়েছিলাম, বাকিটা তুই করেছিস নিজের হাতে। তোর অহংকার, তোর ইগো, তোর হিংসা, এগুলো আমার পা ছুঁয়ে সালাম দিচ্ছে আজ। রায়হান একটা গ্লাস ছুঁড়ে ফেললো দূরে। গ্লাসটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। রায়হান নিঃশ্বাস ফেলে বলল, তোর বউ আজ থেকে আমার কাছে বন্দি। তোদের প্রেমের গল্পের বইটা আমি পুড়ে ছাই করব। তারপর সেই ছাই দিয়ে লিখব তোদের শেষের অধ্যায়। রুমটা আজ অচেনা। দেওয়ালে যে ঘড়িটা টিকটিক করে চলতো, আজ তার শব্দ নেই। হয়তো ব্যাটারি ফুরিয়েছে, অথবা শেহরাজ নিজে থামিয়ে দিয়েছে। সময়ের কি দরকার তার জীবনে? সময় থেমে গেছে। তার বুকের ঠিক মাঝখানে ভারী করে সময় থেমে গেছে। মেঝেতে ছড়িয়ে থাকা বইগুলো খোলা, পাতাগুলো উল্টে গেছে হাওয়ায়। সুমুর প্রিয় ফুলদানিটা আজ 3 টুকরো হয়ে পড়ে আছে কর্নারের ধারে। পুরো রুম লণ্ডভণ্ড। দেখে মনে হচ্ছে কেউ বহু পুরানো আক্রোশ মিটিয়েছে রুমটার সাথে। বিছানার এক কোণে উপুর হয়ে পড়ে আছে শেহরাজ। সাদা চাদর তার দেহের ওপর, চুলগুলো এলোমেলো হয়ে চোখের ওপর পড়ে আছে। নিঃশ্বাস ধীরে ধীরে ওঠানামা করছে। না, এটা শান্তির নিঃশ্বাস নয়, এটা ক্লান্তির নিঃশ্বাস। বুকের ভেতর থেকে জমে থাকা কিছু না বলা কথার ভারে ভারাক্রান্ত নিঃশ্বাস। হঠাৎ বাতাসে জানালার পর্দা সরে গিয়ে এক টুকরো সোনালি রোদ এসে পড়ে শেহরাজের মুখের উপর। চোখের পাতার ভাঁজে এসে লেগে থাকে সেই আলোটা। বিরক্তিতে কপাল কুঁচকে যায় শেহরাজের। ক্লান্ত ভ্রু দুটোকে জড়ানো থাকে কিছু অব্যক্ত অভিমানে। আজ যেন এই আলোটাও তার শত্রু। সে ধীরে ধীরে চোখ মেলে তাকায়। ঘোলাটে চোখে দেওয়ালের দিকটা একবার দেখে কিছুই চিনতে পারে না। চারপাশটা যেন ঝাপসা তার। গলা শুকিয়ে গেছে শেহরাজের, যেন অনেক বছর ধরে কথা বলেনি। সে উঠে বসে না, শুধু ঘাটটা ঘুরিয়ে জানালার দিকে তাকায়। বাইরে পাখির ডাক অসহ্য লাগছে তার কাছে। শেহরাজ চোখ বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। তার বুকের ভেতরে কিছু একটা চাপা পড়ে আছে। হয়তো না বলা কিছু, নয়তো হারানো কিছুর অভিমান, কিংবা শুধুই একটা নাম যা সে এখন মনে করতে পারছে না। শেহরাজ এখনো জানে না কাল রাতে নীরবতার যে স্বস্তি সে অনুভব করেনি, সেটি নিহাতি ছিল এক ভুল বোঝাবুঝির জ্যোৎস্না। সে জানে না নিজেরই হাতে সে ছিঁড়ে ফেলেছে একটি চুপচাপ প্রসারিত হাত, যা তার ভালো থাকার কারণ ছিল। শেহরাজ জানালার দিকে তাকিয়ে থাকে আরও কিছুক্ষণ। রোদের রেখাটা তার চোখ থেকে সরে না, বরং ধীরে ধীরে তার ঘাড় বেয়ে বুক অবধি নামে। গায়ের ভেতর কোথাও যেন ব্যথা এক বিন্দু নড়ে ওঠে তার। শেহরাজ উঠে বসে। মাথা ভার লাগে তার। অসহ্য যন্ত্রণায় সে কপালের দুপাশ চেপে ধরে বসে পড়ে বিছানার ধারে। ঘরের বাতাস থমথমে, যেন কিছু একটা ঘটেছে। হঠাৎ রুমের চারপাশে চোখ বুলিয়ে সে কেঁপে উঠল। ড্রেসিং টেবিলের ওপর সব জিনিস এলোমেলো। আয়নাটা ভেঙে আছে, চুড়িগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মেঝেতে। পর্দা আধখোলা, জানালার কাছে আঙুলের আঁচড়। বেড সাইড টেবিলটা উল্টে পড়ে আছে, গ্লাসের ভাঙা টুকরো চারদিকে ছড়িয়ে আছে। ভ্রু কুচকে উঠে দাঁড়ালো সে। গলার রুদ্ধস্বরে এক ঝটকায় চিৎকার করে বলল, সুমু, কই তুমি? কোনো সাড়া এলো না। শেহরাজের বুকের ভেতরটা কেঁপে উঠল। হাঁপাতে হাঁপাতে সে বাথরুমের দিকে এগিয়ে গেল। দরজাটা খোলা, ভেতরটা ফাঁকা। শেহরাজ আবারও ডাক ছাড়ল, সুইটহার্ট, তুমি কোথায়? তবুও কোনো সাড়া নেই। শেহরাজ রুমের দরজার দিকে তাকালো। রুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখে আরও মরিয়া হয়ে উঠল শেহরাজ। ফোনটা খুঁজে বের করে নাম্বার ডায়াল করলো। শেহরাজের মাথা ঝিমঝিম করছে, কিন্তু ভেতরের অস্থিরতা তাকে থেমে থাকতে দিচ্ছে না। হঠাৎ নিস্তব্ধ রুমের ভেতর একটানা কাঁপার শব্দ শোনা গেল। সুমুর ফোন বাজছে। শেহরাজ তড়িঘড়ি করে শব্দের উৎস খুঁজে বেরাতে লাগলো। ড্রেসিং টেবিলের নিচ থেকে একটু দূরে পর্দার পাশে মেঝেতে পড়ে আছে সুমুর ফোনটা। হাত বাড়িয়ে ফোনটা তুলল সে। কয়েক সেকেন্ড ফোনটা হাতে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলো শেহরাজ। ঠোঁট শুকিয়ে গেছে তার। শেহরাজ চিন্তিত কণ্ঠে বলল, ফোন রেখে কোথায় গেল মেয়েটা? আর এই রুমটা এইভাবে? নিজেকেই প্রশ্ন করলো সে। হঠাৎ শেহরাজের দৃষ্টি আটকে গেল মেঝেতে ছড়িয়ে থাকা ছোপ ছোপ রক্তের দিকে। অমনি বুকের ভেতর কেমন যেন ধক করে উঠল তার। গলার ভেতরটা শুকিয়ে এলো, পা জমে গেল মাটির সাথে। সে আস্তে করে বলল, এই রক্ত সুমুর? সে ঝুঁকে রক্তের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। ভেতরটা কেঁপে কেঁপে উঠছে। মনে করার চেষ্টা করে গত রাতে ঠিক কী হয়েছিল, কিন্তু মনের পর্দা যেন ঘোলা
কুয়াশায় ঢেকে গেছে। মাথার ভেতর যন্ত্রণাটা চিৎকার করছে। সে কপাল চেপে ধরে একবার চোখ বন্ধ করে, তারপর ধীরে ধীরে পা বাড়ায় দরজার দিকে। ঠিক তখনই তার চোখ পড়ে যায় রুমের এক কোণে জানলার নিচে ভেঙে পড়ে থাকা একটা বস্তুর দিকে। ভ্রু কুঁচকে এগিয়ে গেল সে, ধীরে পা ফেলে পৌঁছায় জিনিসটার কাছে। হাত বাড়িয়ে তোলার সময় বুকটা কেঁপে ওঠে তার। আঙুলের ফাঁকে এসে ধরা দেয় একটা ভাঙা প্রেগনেন্সি কিট। ভাঙা হলো টেস্ট স্ক্রিপ্টটা এখনও স্পষ্ট। কিটটার মাঝে লেগে থাকা রক্তের ফোঁটার ওপর ভেসে আছে দুটো দাগ। শেহরাজ অবাক চোখে তাকায়। পজিটিভ? শেহরাজ স্তব্ধ, হাতটা কাঁপছে তার। চোখের পলক পড়ে না তার, ঠোঁট খোলা কিন্তু কথা বেরোয় না। সে যেন মুহূর্তেই আটকে গেছে। সে অস্পষ্ট গলায় বলল, সুমু, এটা কি করেছো তুমি আমার সাথে? কবে হলো এসব? শেহরাজ আর এক মুহূর্তে দাঁড়িয়ে থাকতে পারে না। বুকের ভেতরটা ব্যথায় চেপে আসে তার। নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তবুও কিটটা শক্ত করে ধরে বেরিয়ে আসে রুম থেকে। তার চোখ খুঁজে শুধু সুমুর মুখ। ড্রয়িং রুমে এসে দাঁড়ায় শেহরাজ। চারপাশে তাকায়, কেউ নেই ড্রয়িং রুমে। ঘড়ির কাঁটায় বেলা 1:27 বাজে। শেহরাজ গলার সমস্ত জোর দিয়ে চিৎকার করে ওঠে। সুমু! তার কণ্ঠের তীব্রতা গোটা বাড়ি কাঁপিয়ে তোলে যেন। শেহরাজ আবারও ডাকে, মম, ড্যাড, সবাই কোথায়? ড্রয়িং রুমে ছুটে আসে সকলে। অনন্যা খাতুন ছুটে এসে ছেলের কাছে যায়। ছেলের অবস্থা দেখে তিনি মরিয়া হয়ে ওঠে। তিনি চিন্তিত কণ্ঠে বলেন, সাইরাজ, কি হয়েছে বেটা? এ কি হাল হয়েছে তোর? শেহরাজ সকলের মাঝে সুমুকে খোঁজে। সুমুকে দেখতে না পেয়ে বলে, মম, সুমু কোথায়? অনন্যা খাতুন ভ্রুকুচকে বলল, সুমু কোথায় মানে? ও তো তোর সাথে তোর রুমে ছিল, তোরা তো ঘুমাচ্ছিলি। নেই মম, আমার রুমের দরজা ভেতর থেকে লক ছিল। সুমু ছিল না রুমে। কোথায় গেল ও? অনন্যা খাতুন চোখ বড় বড় করে তাকিয়ে থাকেন ছেলের দিকে। শাহবাজ সাহেব চিন্তিত কণ্ঠে বললেন, কোথায় গেল মানে? তোমাদের রুমের দরজাতে ভিতর থেকে বন্ধ ছিল, আর সুমু মামুনি তো নিজের রুমে ছিল। ও তো এখানে কাউকে চেনে না, কোথায় যাবে? আর বাড়ির মেইন গেটও তো বন্ধ ছিল। শেহরাজ দিশেহারা হয়ে এদিক ওদিক তাকায়। শ্বাসকষ্টের মতন এক অনুভূতি তাকে ঘিরে ধরে। সে যেন নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। সারবাস এগিয়ে এসে ঝাঁঝালো গলায় বলে ওঠে, কি হয়েছে তোর? কাল থেকে তোর বড্ড অদ্ভুত ব্যবহার। কাল অফিসে কেবিনে সব কিছু ভাঙচুর করেছিস, টেবিল, গ্লাস, ল্যাপটপ সব ছুঁড়ে মেরেছিস। আমাদের সবাইকে তুই নিজে চেঁচিয়ে অফিস থেকে বের করে দিয়েছিস। শেহরাজ হতভম্ব হয়ে তাকায় সবার দিকে। তার ঠোঁট কাঁপে, গলা শুকিয়ে আসে। আমি আমি এসব করেছি কখন? আর আমি তো অফিসে ছিলাম। বাড়িতে কখন ফিরলাম? শেহরাজ হাত দিয়ে নিজের কপাল চেপে ধরে। স্মৃতি খুঁজে পায় না কিছুতেই। সে আবারও বলে, আমি তো ঘুম থেকে উঠে দেখিনি। ও কোথায়? হঠাৎ তীব্র মাথা ব্যথায় কুঁকড়ে ওঠে সে। চোখে অন্ধকার নেমে আসে। দুই হাতে মাথা চেপে ধরে চিৎকার করে ওঠে, আহ, আমি কিছু মনে করতে পারছি না। আমার মাথা ফেটে যাচ্ছে। সবাই একসাথে দৌড়ে এগিয়ে আসে তাকে ধরতে। অনন্যা খাতুন কাঁদতে কাঁদতে ছেলের মাথা বুকে জড়িয়ে ধরে বলল, সাইরাজ, শান্ত হ বেটা, প্লিজ শান্ত হ, তোকে ডাক্তার দেখাতে হবে। সারবাস নিচু গলায় আরবাজকে বলে, কিছু একটা হয়েছে ওদের সাথে। কাল ওর ব্যবহার আর আজ ওর ব্যবহার একদম আলাদা। আরো কি বলছে? তুমি রুমে নেই মানে? আরবাজ কিছু বলে না, শুধু চুপ করে থাকে। ঈশিতা এসে বলে, আমি আর আম্মু পুরো বাড়ি খুঁজে দেখলাম, সুমু কোথাও নেই। শেহরাজ তখনও চিৎকার করছে, সুমু, সুমু কোথায়? প্লিজ কেউ আমাকে বলো ও কোথায়। আমি তো কিছুই করিনি। আমি তো অফিসে ছিলাম। এখানে কখন এলাম? সারবাজ বলল। তোর কি সত্যি কিছু মনে নেই? শেহরাজ তাকায় সারবাজের দিকে। হঠাৎ তার কিছু একটা মনে পড়তেই সে দৌড়ে সিঁড়ি বেয়ে ওপরে নিজের রুমে চলে যায়। নিচ থেকে সকলে তাকিয়ে থাকে শেহরাজের যাওয়ার পানে। অনন্যা খাতুন কাঁদতে কাঁদতে শাহবাজ সাহেবের কাছে এসে বললেন, আমাদের ছেলেটার কি হয়েছে বলো তো? আর সুমুই বা কোথায়? কি হচ্ছে এসব? বাড়ির সকলে চিন্তায় পড়ে গেল। বেশ কিছু সময় পর শেহরাজ ফিরে এলো। ড্রয়িং রুমের মাঝখানে গিয়ে শেহরাজ দুই হাঁটু ভেঙে মেঝেতে বসে পড়ে। তার চোখে অজানা ভয়। অনন্যা খাতুন দৌড়ে এসে শেহরাজকে ধরে বসলো। বাড়ির সকলে এগিয়ে এলো শেহরাজের কাছে। শেহরাজ কাঁপা কাঁপা হাতে নিজের হাতের মুঠোটা সকলের সামনে খুলে দেখিয়ে বলল, এই কিটটা পজিটিভ। শেহরাজের চোখ ঝাপসা হয়ে আসে, ঠোঁট কাঁপে কথা বলতে।
তবুও সে বলে, ও প্রেগনেন্ট মম। আমি আমি বাবা হতে যাচ্ছি। আমার বেগম আমাকে এই পৃথিবীর সবচেয়ে বড় সুখটা দিতে যাচ্ছিল, আর আমি কিনা তাকেই কাল রাতে প্রচণ্ড বৃষ্টির মধ্যে বাসা থেকে বের করে দিলাম। অনন্যা খাতুনের কণ্ঠস্বর কেঁপে ওঠে। বের করে দিয়েছিস মানে? তুই কেন সমুকে বের করে দিতে যাবি শেহরাজ? শেহরাজের নিঃশ্বাস নিতে কষ্ট হয়, বুকটা ধুকধুক করে ওঠে, চোখের সামনে ঘূর্ণির মতন ভেসে ওঠে কিছু ঝাপসা ছবি। তারপর এক লম্বা নিঃশ্বাস ফেলে, গলা কাঁপিয়ে সে বলতে শুরু করলো, আমি জানি না মম, ফুটেজে যা দেখলাম মম, ও বারবার আমার চোখের দিকে তাকিয়ে বলার চেষ্টা করছিল। ওর চোখে কত ভয়, কত আশা ছিল। ও শুধু একটা সুখের খবর দিতে চেয়েছিল আমাকে। আর আমি ওকে বৃষ্টির মধ্যে বের করে দিলাম, ওকে আঘাত করেছি। অনন্যা খাতুন আর কিছু বলার সাহস করলে না। শেহরাজ আবারও বলল, আমি নিজেই নিজের উপর বিশ্বাস রাখতে পারছি না মম। কিভাবে পারলাম আমি তো একটা অভিশাপ। শেহরাজ কাপা হাতে নিজের বুকের ওপর আঘাত করতে করতে বলে, ও বলেছিল আমি আপনাকে কিছু বলতে চাই। ওর গলায় কত আবেগ ছিল, কত কাঁপুনি ছিল। আমি শুনিনি মম, আমি শোনার মতো মানুষই না। আমি তো ভালোবাসা বুঝি না। আমি শুধু নিজের রাগ, নিজের অহংকারকেই ভালোবেসেছি। আর যে আমাকে ভালোবাসতো তাকে তাড়িয়ে দিয়েছি। ও এখন কোথায় মম? কেমন আছে আমার বউ আর বাচ্চাটা? ও কি কাঁদছে আমার জন্য? ও কি ভেবেছে আমি ওকে চিরদিনের মতো ফেলে দিলাম? ও কি জানে আমি এখনও ওর গায়ের গন্ধ খুঁজে বেড়াচ্ছি? আমার প্রতিটা নিঃশ্বাসে এখন শুধু সুমো, শুধু ও মম। কিন্তু ও আমার কাছে নেই, আমার পাশে নেই, এই বুকের উপর মাথা রাখার জন্য নেই। আমি শূন্য হয়ে গেছি মম। আমি তো ভালোবাসতাম ওকে, কিন্তু কাল রাতে ওকে আমি কষ্ট দিয়েছি মম। ও আঘাত পেয়েছে, আমি এগিয়ে যাইনি। অনন্যা বেগম ছেলেকে শান্ত করার চেষ্টা করছেন। শেহরাজ পাগলের মতন ফিসফিস করে বলল, ও আমাকে ক্ষমা করবে না মম। এই পৃথিবীর সবচেয়ে বড় সুখটা আমার হাতে দিতে গিয়ে ও আজ সবচেয়ে কষ্ট দিয়ে এই বাড়ির বাহিরে বেরিয়েছে। আমি বের করে দিয়েছি, ওর হাত কেটে গেছে, না জানি কত ব্লিডিং হয়েছে। আমি শুধু চিৎকার করতে করতে বলেছিলাম, চলে যাও, চলে যাও এখান থেকে। ও ভয় পেয়ে গিয়েছিল মম। আমি ওকে বাইরে বের করে দিয়েছি এমন এক রাতে যখন ঝড়ের সাথে বাজ পড়ছিল। শাহবাজ সাহেব এগিয়ে এসে শেহরাজের পাশে বসে বলল, সুমুকে পাওয়া যাবে। ও কোথায় যাবে? ও তো এখানে কিছুই চিনে না। রাহিনকে কল করে দেখো। আরবাজ বলল, রাহিনের কাছে নেই, আমি রাহিনদের জানিয়ে দিয়েছি, ওরা সকালে আসছে। শেহরাজ নিজেই নিজেকে ব্যঙ্গ করে হেসে বলল, আমি আমার জীবন থেকে সবচেয়ে মায়াবতী মেয়েটাকে বের করে দিয়েছি মম, যে আমার সন্তানের মা হতে চলেছে। আমি ওকে ভালোবাসি, জানটা দিয়ে ভালোবাসি। কিন্তু এ কেমন ভালোবাসা? ও কষ্ট পাচ্ছিল, আমি পাশে দাঁড়াতে পারিনি। আমি একটা পশু হয়ে গেছি, তাই কাল রাতে নিজের কলিজাতে নিজেই আঘাত করেছি। সবাই স্তব্ধ, কেউ কিছু বলতে পারছে না। অনন্যা খাতুন নিজের ছেলেকে শক্ত করে জড়িয়ে ধরে বললেন, তুই খারাপ না বেটা, তোর কিছু একটা হয়েছে। আমরা তোকে ডাক্তার দেখাবো, কিন্তু এখন এখন আমাদের সমুকে খুঁজে বের করতে হবে। শেহরাজ মাথা তুলে চিৎকার করে বলল, আমি খুঁজে আনবো ওকে, যদি পায়ে হেঁটে পৃথিবীর শেষ প্রান্তেও যেতে হয়, তবু আমি আমার সুমুকে ফিরিয়ে আনবো। ও আমার বেগম, আমার সন্তানের মা, আমার জান, আমার ভালোবাসা। ওকে ছাড়া আমার কোনো মূল্য নেই। হঠাৎ শেহরাজ উঠে দাঁড়ালো, চোখে রক্তিম শঙ্কা। দৌড়ে বেরিয়ে গেল বাড়ির বাইরে, পাগলের মতন এদিক ওদিক ছুটে ছুটে দেখতে লাগলো। বাড়ির সকলে মিলে আশেপাশে খুঁজে দেখলো, কিন্তু কোথাও পেল না। শেহরাজ গার্ডেনে ফিরে এসে দাঁড়ালো, চোখে ভয় আর জেদে ভরা। সারবাজকে কড়া গলায় বলল, আমার যতদূর আন্দাজ, আমাকে কিছু একটা খাওয়ানো হয়েছিল। এইটা একটা প্ল্যান ছিল, সব কিছু সাজানো। সারবাজ অবাক হয়ে তাকিয়ে বলল, কি বলছিস তুই? ঠিকই বলছি। আমার অফিস, আমাদের বাড়ি, সব জায়গার সিসিটিভি ফুটেজ আমার সামনে চাই। পুরো ওমান শহর তোলপাড় করে ফেলো। সুমুকে চাই আমার। ওকে খুঁজে বের করো। ওর বড় কোনো ক্ষতি হবার আগেই আমার সুমুকে ফিরিয়ে আনো। যত লোক আছে লাগিয়ে দে, যা যা করা লাগে কর। সারবাজ শেহরাজের চোখের ভাষা বুঝে নিল, আর এক মুহূর্ত দেরি না করে ফোনে একের পর এক কল করতে লাগলো। সারবাজ স্যান্ডিকে ফোন করে বলল,
টিম রেডি করো। বন্দরে, এয়ারপোর্টে, শহরের সব এক্সিট পয়েন্টে চেকপোস্ট বসাও। শেহরাজ নিঃশব্দে একবার আকাশের দিকে তাকালো। তার চোখে জমে থাকা অশ্রুর কণা চোখের কোণে না গড়িয়ে ভেতরে দগ্ধ হয়ে গেল। আকাশটা সাদা কালো মেঘে ঢাকা। ধীরে ধীরে গ্যারেজের দিকে হাঁটলো। নিজের কালো রোলস রয়েস বোট টেইল গাড়িটার দরজা খুলে বসে পড়ল। গাড়ি ছুটে চলল তার মালিকের প্রিয় মানুষকে খুঁজতে। ওমান শহরের এক প্রান্তে পুরনো ধ্বংসপ্রায় প্রাসাদের নিচে নির্মিত এক গোপন লাক্সারিয়া হাউস। বাইরে থেকে কেউ কল্পনাও করতে পারবে না এই প্রাসাদের নিচে এত আধুনিক, এত নিস্তব্ধ একটা লাক্সারিয়া হাউস সেখানে আছে। হাউসটির দেওয়াল জুড়ে সাউন্ড প্রুফিং, আলো আঁধারির খেলা চলে সবসময়। হাউসটির একটা রুমের মাঝখানে এক সুবিশাল বিছানায় সাদা চাদরের মাঝে নিস্তেজ হয়ে শুয়ে আছে সুমু। তার মুখটা ফ্যাকাশে, ঠোঁটের কোণায় হালকা রক্তের দাগ, চোখ এখনো বন্ধ, নিঃশ্বাসটা ভারী। সে এখনো জানে না সে এখন কোথায়, কার হাতে বন্দি। পাশের রুমে হাতে ওয়াইনের গ্লাস নিয়ে বসে আছে রায়ান। তার ঠোঁটে রহস্যময় হাসি। সে মৃদুস্বরে বলল, রোজ কাজ করেছে মাহিন, কিন্তু বেশিক্ষণ না। ওর স্মৃতিশক্তি প্রখর, জেগে উঠলে কিছু কিছু মনে পড়তে পারে। তোমরা সাবধানে থেকো, এসকে যেন কিছুতেই এখানে পৌঁছাতে না পারে। মাহিন হালকা ভ্রুকুচকে বলল, বস, একটা কথা বলি, এই মেয়েকে এত যত্নে রেখেছেন কেন? নরম বিছানা, কাঁচা ফুলের গন্ধ, এমনকি বডি হিটও ঠিক রাখা হচ্ছে। অন্য কেউ হইলে তো। মাহিনের কথার মাঝখানে চেয়ার ঘুরিয়ে রায়ান তাকালো তার দিকে। ঠোঁটে ঠান্ডা হাসির সাথে ঠোঁটে তীব্র ব্যঙ্গ মিশিয়ে বলল, এসকের ওয়াইফ মাহিন যে সে কেউ না, যেভাবে ইচ্ছে ফেলে রাখলে পাপ লাগবে। মাহিন একটু চুপ করে গেল, তারপর ধীরে ধীরে বলল, তাহলে খেলাটা আসলেই বড়, তাই না বস? রায়হান উঠে দাঁড়ালো, ধীর পায়ে এগিয়ে গেল সুমোর রুমের দিকে। মাহিনও আসলো পিছু পিছু। রুমের দরজাটা খুলে দিল মাহিন। রায়ান রুমের মধ্যে ঢুকে এগিয়ে গেল সুমুর বিছানার কাছে। তার চোখে বিদ্রুপ আর এক ধরনের আগ্রহ। সে হালকা বাঁকা হেসে বলল, খেলা তো শুরু মাত্র। এসকের হৃদয়টা যেখানে সবচেয়ে নরম, সেটাকে হাতের মুঠোয় না নিলে এসকে কষ্টটা টের পাবে কিভাবে? মাহিন এক করে দাঁড়িয়ে কেমন যেন অস্থির, মাথা নিচু করে কিছুক্ষণ চুপ থেকে বলল, বস, মেয়েটা প্রেগনেন্ট শুনলাম। শেহরাজ খান নাকি এখনো কিছু জানে না। রায়ান চেয়ারে বসেছিল। শুরুতে গলা ছেড়ে হাসতে লাগলো, এমন পাগল হাসি যেন চারপাশের দেওয়াল কাঁপে। সে হাসতে হাসতে বলল, কি দারুণ সারপ্রাইজ! এসকে জানে না তার রাজ্যের সবচেয়ে দামি উত্তরাধিকারীর অস্তিত্বের কথা। রায়ানের চোখে খুশি ছিল। সে হঠাৎ হাসি থামিয়ে দিল, চোয়াল শক্ত করে দাঁড়িয়ে কঠিন কণ্ঠে বলল, সিংহের বাচ্চা সিংহ হয় মাহিন। এই বাচ্চা বাঁচতে দেওয়া যাবে না। এটাই ওর শক্তি। এই শক্তিটাই গুড়িয়ে দিতে হবে প্রথমে। মাহিন থমকে গেল, মুখে আতঙ্ক। রায়ান ঘাটটা বাঁকিয়ে নিচু গলায় বলল, একটা নার্স আনো, তবে এমন যেন দেখতে লাগে কাজের মেয়ে। মাস্ক গ্লাস পরে আসুক। এই কাজটা নিখুঁতভাবেই শেষ করতে হবে, এমনভাবে যেন সুমু ভাবে ওর মিসক্যারেজ হয়েছে। আর এটাই হবে শেহরাজ খানের ভেঙে পড়ার প্রথম ধাপ। তার রাজ্য, তার ভালোবাসা, তার উত্তরাধিকারী সব কিছু আমি একে একে ছিনিয়ে নেব, আর সে শুধু দেখবে, কিচ্ছু করতে পারবে না। মাহিন এক পলক তাকালো সুমুর দিকে। সুমু তখন অজ্ঞান, কিন্তু তার গর্ভে আরেকটি প্রাণ ধুকধুক করছে, আর সেই প্রাণ এখন মৃত্যুর মুখোমুখি। শেহরাজের গাড়ির চাকা দাঁড়িয়ে গেল চৌধুরী ম্যানশনের সামনে। সিকিউরিটি কিছু বলতে চাচ্ছিল, কিন্তু শেহরাজের চোখ দেখে এক চুল শব্দ করতেও সাহস পেল না কেউ। শেহরাজ গেট ঠেলে সিঁড়ি মারিয়ে বন্ধ উন্মাদের মতন ঢুকে পড়ল ভেতরে। চোখে লাল আগুন, শার্টের বোতাম দুটো ছেঁড়া, চুল এলোমেলো। এমন অবস্থায় ওকে দেখে চৌধুরী পরিবার হতবাক। রুহি খাতুন চিন্তিত কণ্ঠে বললেন, শেহরাজ, এই কি অবস্থা? কি হয়েছে বেটা? রোজা দৌড়ে এসে বলল, এসকে তুমি এভাবে?
আর কি হয়েছে তোমার? মৌসেন হালকা রাগ দেখিয়ে বলল। তুমি এই বাড়িতে কেন এসেছো? শেহরাজ একবারও কারো চোখে তাকালো না। সিঁড়ি দিয়ে ঝড়ের বেগে উঠে গেল উপরতলায়। সে পা বাড়ালো আরিয়ানের ঘরের দিকে। মৌসেনরা সকলে দৌড়ে গেল পিছু পিছু। আরিয়ান তখন নিজের ফোনে কিছু দেখছিল। শেহরাজ রুমে ঢুকে গান তাক করে আরিয়ানের দিকে। মৌসেনরা সকলে ছুটে এসে শেহরাজকে থামানোর চেষ্টা করলো। শেহরাজ কারো বাধাই শুনল না। সে দাঁতে দাঁত চেপে বলে, সুমুকে কোথায় রেখেছিস বল। আরিয়ান আচমকা শক পেয়ে পেছনে গিয়ে সরে বলল, হোয়াট দ্য হেল, কি বলছিস তুই? দেখ আরিয়ান, সত্যি করে বল, সুমু কোথায়? ওকে কোথাও পাচ্ছি না। তোকে আমি মেরেছিলাম তাই না? সেই প্রতিশোধ নিচ্ছিস? আরিয়ান এবার দাঁত খিচিয়ে জবাব দিল, আমি কিছু করিনি। দেখ, হয়তো তোর সাথে থাকতে চাই না বলে সুমু নিজেই কোথাও একটা চলে গেছে। শেহরাজ গর্জে উঠল, সুমু আমাকে ছাড়া এক পাও চলে না। তোকে আমি চিনি না ভেবেছিস? সত্যি করে বল আরিয়ান, সুমু কোথায়? ওর কিছু হলে আমি তোকে ছাড়বো না আরিয়ান। আরিয়ান হঠাৎ রেগে উঠল, গলা চড়িয়ে বলল, সুমু কিছু হলে তুই আমাকে না, আমি তোকে ছাড়বো না। এতক্ষণ তোকে বাঁচিয়ে রেখেছিলাম সুমু কোথায় আছে সেটা জানবো বলে, বাট তুই তো। চল, সমস্যা নেই, ওকে আমি খুঁজে নিব, তবে তোকে আর এক সেকেন্ডও দুনিয়াতে নিঃশ্বাস নিতে দিব না। শেহরাজ ফায়ার করার জন্য ট্রিগার টিপতে যাবে, ঠিক তখনই ফোন বেজে উঠল তার। স্ক্রিনে ভেসে উঠল সারবাজের নাম। শেহরাজ দীর্ঘশ্বাস ফেলে ফোনটা ধরে বলল, কি খবর বল। ওপাশ থেকে কি বলল শোনা গেল না। শেহরাজ আর এক সেকেন্ডও দাঁড়ায় না। সে ফোন কেটে দিয়ে আরিয়ানের চোখে তাকিয়ে গম্ভীর গলায় বলল, এইবারও বেঁচে গেলি। কথাটা বলে শেহরাজ বেরিয়ে গেল রুম থেকে। সবাই চুপ। আরিয়ান কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই মৌসেন এসে পথ আটকে বলল, তুই কোথায় যাচ্ছিস? তুমি শুনলে না মম, সুমুকে কোথাও পাওয়া যাচ্ছে না। তাতে তোর কি? তুই কোথায় যাচ্ছিস? আমি সুমুকে খুঁজতে যাচ্ছি। এই সুযোগ সুমুকে খুঁজে পেয়ে গেলে আমি ওকে নিয়ে কোরিয়াতে চলে যাব। রোজা ভ্রকুচকে বলল, এই অবস্থায় তুমি ওই মেয়েকে খুঁজতে যাবে ব্রো? আরিয়ান আর কোনো কথাই বলল না। সোজা বেরিয়ে গেল সুমুকে খুঁজতে। দুপুর 3:42। শেহরাজ গাড়ি চালাচ্ছে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। এক হাত স্টিয়ারিংয়ে, আরেক হাত ফোনে। চোখ মুখের অবস্থা ক্লান্ত আর বিধ্বস্ত। গাড়ির সাউন্ড সিস্টেম অফ। আজ কোনো গান চলছে না। শুধু শেহরাজের নিঃশ্বাস আর রাস্তায় ছুটে চলা গাড়ির হুইসেল শব্দ শোনা যাচ্ছে। শেহরাজের মনের মধ্যে একটা ঝড় বয়ে যাচ্ছে। হঠাৎ শেহরাজের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল আরিয়ান চৌধুরীর নামটা। শেহরাজ থমকে যায়। চোখে লালচে আলো আর চোয়াল শক্ত হয় তার। প্রথমে সে ইগনোর করতে চায়, কিন্তু কিছু সেকেন্ড পর কলটা রিসিভ করে। শেহরাজ ঠান্ডা অথচ বিষাক্ত গলায় বলল, বল, এমন সময় কল করলি কেন? তোর ব্রেন ঠিক আছে? আরিয়ান বাঁকা হেসে বলে, আছে, আর তোরটা বোধ হয় ওভারহিট হয়ে আছে। তোকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো ভাবছিলাম, ব্যক্তিগত আর ভীষণ জরুরি কথা। শেহরাজ অধৈর্য হয়ে বলে, কাট দ্য ক্র্যাপ আরিয়ান, সময় নেই, কুইক বল অ্যান্ড লিসেন। তুই যদি বাজে কিছু বলিস, আই সোয়ার আই উইল রিপ ইউর টাং আউট। আরিয়ান হালকা হাসি দিয়ে বলল, রিল্যাক্স এসকে, আমি জানি তোর সময়ের দাম আছে, কিন্তু তুই জানিস সুমুকে খোঁজার তারা আমারও আছে। আমরা দুজন আলাদা পথ দিয়ে এক জায়গায় ছুটছি, তবে তার আগে একটা ছোট্ট ডিল করি। শেহরাজ ভ্রকুচকে বলল, ডিল? আরিয়ান হালকা ঠান্ডা স্বরে রূঢ়ভাবে বলল, হ্যাঁ, একটা সহজ ডিল। সুমুকে যে আগে খুঁজে পাবে সুমু তার হবে। সুমু চাই কি না চায় না সেটা ম্যাটার করে না। শেহরাজ গাড়ি ব্রেক কষে গলায় আগুন নিয়ে বলল, আবার বল, জাস্ট ফাকিং সে দ্যাট অ্যাগেন। আরিয়ান হেসে বলল, ডোন্ট প্রিটেন্ড লাইক ইউ আর শকড। আমি সুমুকে লাইক করি না, ভালোবাসি। ও নিখুঁত, ওর কান্নাটা আমি শুনতে পাই, আর তুই ওকে শুধু হার্ট করিস। অ্যান্ড দ্যাটস ওয়াই হোয়েভার ফাইন্ডস হার ফার্স্ট, সি ইজ হিজ। শেহরাজ দাঁতে দাঁত চেপে বলল, লিসেন, সুমু ইজ মাই ওয়াইফ। She chose me and she loves me. Who the hell are you to decide her fate? You arrogant son of a... Listen to me, you messed up narcissist. She's not a trophy. You psychotic trash. This is not a fucking game. And I am not
in the mood to play mind games with some pathetic rich boy with mommy issues. আরিয়ান ঠান্ডা গলায় বলল, সুমুর মনে হয় তুই আছিস, কিন্তু বেশি দিন থাকবি না। তাই বললাম চ্যালেঞ্জটা গ্রহণ কর। যে আগে খুঁজে পাবে সেই জিতবে। তোর সাহস থাকলে ডিলটা গ্রহণ কর। শেহরাজ ঠান্ডা গলায় বলল, I don't do deals with demons, and if you touch her, I swear on every drop of blood in my veins, I will burn your goddamn world down. She's not some fucking trophy, Aryan. She is a flame, and you are just a damn moth. Try to touch her, I will burn you alive. আরিয়ান বাঁকা হেসে বলল, Then Resmi Khan, let's see who finds the queen first. শেহরাজ গর্জে উঠল, I'm not here to play games. I will find my wife, even if I have to tear the city apart. And if I ever see you near her again, the next call will not be on phone. It will be a fucking funeral. কল কেটে দিল শেহরাজ। আরিয়ান বাঁকা হেসে রায়ানের নাম্বারে কল করলো। দুবার রিং হতেই কল পিক করলো রায়ান। আরিয়ান উত্তেজিত ও দমবন্ধ গলায় বলল, পিক করলি শেষমেশ? কোথায় তুই? শুনেছিস কিছু? রায়ান গম্ভীর স্বরে মুখে বাঁকা হাসি নিয়ে বলল, কিসের কথা বলছিস? শুনছি তো কত কিছুই, এই যে এখন তোর কথা শুনছি। আরিয়ান রেগে বলল, ডোন্ট প্লে উইথ মি রায়ান, আই অ্যাম নট ইন দ্য মুড। সুমু নিখোঁজ। আমি জানি তুই খবর রাখিস সব কিছুর, তুই এটাও জানিস। রায়ান চোখ সরিয়ে অচেতন সমুর দিকে তাকিয়ে ঠান্ডা স্বরে বলল, সুমু মিষ্টি একটা নাম, মেয়েটার চেহারাটা তো একেবারে কবিতার মতো। আরিয়ান চিৎকার করে বলল, রায়ান, আই অ্যাম টেলিং ইউ, ইজ দ্য গার্ল উইথ ইউ। ডোন্ট প্লে গেমস, আই অ্যাম সিরিয়াস। রায়ান নাটকীয় সুরে বলল, সিরিয়াস? তুই তো সবসময় ছিলি অর্ধেক সিরিয়াস অর্ধেক পাগল, হঠাৎ করেই এত লাভার বয় হয়ে গেছিস? আরিয়ান কাপা গলায় বলল, তুই জানিস না রায়ান, আমি একটা ডিল করেছি শেহরাজের সাথে। যে আগে সুমুকে খুঁজে পাবে সুমু তার। আমার ওকে খুঁজে বের করতেই হবে। বাট মেয়েটা কোথায় গেল? রায়ান ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলল, ডিল 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 ডিয়ার আরিয়ান, তুই তো জানিস না খেলাটা কত বড়। সেহারাজ যদি আগুন হয়, আমি ছায়া। আগুনের নিচেই ছায়া লুকিয়ে থাকে। এখন বলতো তুই কাকে বিশ্বাস করবি, আলোকে না অন্ধকারকে? আরিয়ান এক মুহূর্ত চুপ থেকে বলল, তুই কি বলছিস? সুমু কোথায় রায়ান? রায়ান চোখ সরিয়ে সুমুর দিকে তাকালো। তারপর মুখে অদ্ভুত হাসি টেনে বলল, পোকার মতো এমন প্রশ্ন কেন আমাকে করেছিস? আমি কি তোদের মতো লাভার বয় নাকি? বাই দ্য ওয়ে, তুই আবারও নরম হয়ে যাচ্ছিস, আর এই যুদ্ধে যে নরম হবে সে হারবে। আরিয়ান গর্জন করে উঠে বলল, আমি নরম না রায়ান, আমি ওকে ভালোবাসি। রায়ান নরম স্বরে একটু হেসে বলল, ভালোবাসি বলেই ওকে দাবি করিস। সেহারাজের মতোই তুইও ভুল করিস। সেহারাজের মতো তুইও ভুল করছিস আরিয়ান। ও একটা মানুষ, কোনো ট্রফি না। আরিয়ান সন্দেহে গলায় বলল, সেসব কথা বাদ দে, আগে বল তুই কোথাও লুকিয়ে রাখিসনি তো রায়ান? রায়হান হালকা হেসে বলল, ভাই তুই কি ভাবছিস আমি এতটা ছোট মনের? আরিয়ান চোখ কুঁচকে বলল, তাহলে এখন কি করতে চাস? রায়ান একটা দীর্ঘশ্বাস ছেড়ে গলায় নকল উৎসাহ নিয়ে বলল, আমি হেল্প করতে চাই, আমি নিজের লোক নামাচ্ছি। তুই তো জানিস আমার সোর্স আছে, সাধারণ মানুষদের মতো আমি না। আমি আর তুই একসাথে খুঁজবো সুমুকে। আই প্রমিস, সুমুকে খুঁজে বের করব আমরা। আরিয়ান নিশ্চিন্ত হতে না পেরে বলল, তুই হঠাৎ এত সাহায্যের মানুষ হলি কবে থেকে? রায়হান একটা অদ্ভুত গা কাঁপানো হাসি দিয়ে বলল, কিছু মানুষ চলে গেলেও সম্পর্ক থেকে যায়, আর আমি তো খারাপ না আরিয়ান। আমি শুধু আমার মতো ভালোবাসি, হয়তো তা সবাই বুঝে না। তুইও ভালোবাসিস? আরে এই ভালোবাসা সেই ভালোবাসা না।
আচ্ছা বুঝলাম, এখন চল লোক নামা। এসকের আগে সুমুকে খুঁজে বের করতে হবে। রায়ান বাঁকা হেসে বলল, তবে আমি যদি ওকে খুঁজে পাই তাহলে ওকে তোর হাতে তুলে দেব কিনা সেটা এখনো ভাবিনি। আরিয়ান প্রকোচকে বলল, মানে হয়তো তোর হাতে দিতে পারি, নয়তো এসকের হাতে, আর নয়তো নিজের কাছেই রেখে দেব। আরিয়ান রেগে বলল, রায়ান, ইউড ক্রসড দ্য লাইন। রায়ান ধীরে খুব ঠান্ডা গলায় বলল, লাভ, পাওয়ার, পজিশন, এই তিনটের মাঝে লাইন থাকে না আরিয়ান। এসকের সাথে এবার আসল খেলা শুরু হবে, তুই চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। আরিয়ান কল কাটল। রায়ান ঘুরে তাকালো সুমুর দিকে। সুমু এখনও নিস্তেজ। নিস্তেজ বললে ভুল হবে, তাকে নিস্তেজ করে রাখা হয়েছে। তার গাল বরফের মতো ঠান্ডা, চুল এলোমেলো, নিঃশ্বাসের শব্দ প্রায় অশ্রুত। ঘরের কোণে ঘড়ির টিকটিক শব্দ আর রায়ানের বুটের শব্দ, দুটো যেন শ্বাসরুদ্ধ পরিবেশ তৈরি করেছে। রায়ান ধীরে ধীরে সুমুর দিকে এগিয়ে আসে। সুমুর পাশে বসে কিছুক্ষণ সুমুর দিকে তাকিয়ে থেকে শীতল স্বরে বলে, তুমি কে? কি আছে তোমার ভিতরে? আমি এখনো বুঝিনি, তবে একটা কথা মানতেই হবে, তুমি নারী, অসাধ্য সাধনকারী, একজন পুরুষ যার রক্তের গ্রামার, যার জীবন সিনেমার মতো, আর একজন পুরুষ যাকে মানুষ ভয় পায়, যে নিজের আসল ফর্মে থাকলে তার সামনে মানুষ নিঃশ্বাস নিতেও ভয় পায়। সেই দুজন পুরুষই তোমার জন্য ছুটছে, তোমাকে নিয়ে যুদ্ধ করতেও তারা রাজি। আমি জীবনে বহু মেয়ে দেখেছি, তবে তোমার মতো না। সে হালকা হেসে উঠে দাঁড়ায়। একটু সামনে এগিয়ে গিয়ে আবারও পেছনে ফিরে সুমুর দিকে তাকিয়ে বলে, আমি জানি না ভালোবাসা কাকে বলে। আই হেট লাভ। ভালোবাসা দুর্বল করে তোলে মানুষকে। আমি দুর্বল হই না, আমি শুধু জয় চাই, কন্ট্রোল চাই। তবুও তোমার দিকে তাকিয়ে আজ একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। আমি রায়ান চৌধুরী, আজ নিজেই বলছি, তুমি নারী, বাকিদের মতো নও, তুমি মায়াবতী। সে আবারও এগিয়ে এসে ধীরে ধীরে ঝুঁকে পড়ে সুমুর মুখের কাছে। তার নিঃশ্বাস গলায় লাগে সুমুর, কিন্তু সে সরে না। অদ্ভুত দৃষ্টিতে সুমুর দিকে তাকিয়ে বলে, তোমার জন্য দুইটো পুরুষ, একজন আমার মতো ডার্ক জগতের অভ্যস্ত, আরেকজন হিরো হলেও প্লেওয়াই, আবেগে বেসে যাওয়া। তারা দুইজনই পাগলের মতো ছুটছে। পুরো শহরে এখন তোমাকে খুঁজছে, তোমাকে, কেবল তোমাকে। তুমি যে কি করে এই খেলার নারী হয়ে উঠলে তা আজও আমার মাথায় ঢুকে না। রায়ান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবারও বলল, তবে একটা কথা বলে রাখি সুমাইয়া জাহান, তোমার গন্তব্য আমি ঠিক করব। তুমি কার হবে সেটা তুমি ঠিক করবে না, আমি করব। কারণ আমি রায়ান চৌধুরী, যা বলি তাই করি। এই খেলার চূড়ান্ত দৃশ্য এখনো বাকি। সে দাঁড়িয়ে একটা মোমবাতি জ্বালিয়ে নিজের হাতে চেপে ধরে বলল, এসকে যদি দাবি করে আমি চিনিয়ে নেব, আরিয়ান যদি ভালোবাসে আমি জ্বালিয়ে দেব। তুমি আমার কাছে এসেছ, এখন তুমি কোথাও যাবে না, সেটা আমি ঠিক করব। এখন তুমি কোথায় যাবে সেটা আমি ঠিক করব। তুমি জানো না তোমাকে পেয়ে আমি আসলে কি পেয়েছি, আসলে কি পেয়ে গেছি। তুমি শুধু একজন নারী নও, তুমি একটা অস্ত্র। এই দুই পুরুষ, শেহরাজ খান আর আরিয়ান চৌধুরী, একজন আগুন আরেকজন ধোঁয়া। তবে তুমি সেই জিনিস যা এই আগুনকে জ্বালিয়ে দিতে পারে আর ধোঁয়াকে অদৃশ্য করে দিতে পারে। সে ধীরে ধীরে সুমুর মাথার কাছে এসে বসে। সুমুর মুখে হাত ছোঁয় না, শুধু দেখে বলে, তোমাকে আমি মারব না, কারণ তুমি আমার খেলার গুটি, আর এই গুটিটা না থাকলে খেলা থেমে যাবে। তুমি বেঁচে থাকবে, তবে এই রায়হান চৌধুরীর কাছে। তুমি এখন থেকে একটি অস্তিত্ব মাত্র, যার মুক্তি নেই, যার পেছনে ছুটবে হাজারো পুরুষ, কিন্তু পৌঁছতে পারবে না কেউ, কারণ
আমি তোমাকে একটা জীবন্ত জালে আটকে ফেলেছি। তুমি হাঁটবে, নিঃশ্বাস নেবে, চোখ খুলবে, কথা বলবে, কিন্তু তুমি আমার খেলার ভিতরেই থাকবে। আরিয়ান ভেবেছে সে হিরো, সেহারাজ ভেবেছে সে প্রোটেক্টর। তারা জানে না আমাকে বাঁচিয়ে রাখতে চাওয়াটাই হবে তাদের সবচেয়ে বড় দুর্বলতা। আর আমি সেই শত্রু, যে শত্রুকে মারলে খেলা শেষ হয় না, বরং আরো ভয়াবহ হয়। তোমার ওই কোমল চোখ দুটো শুধু ওদের হৃদয় ভেঙে দেয়নি, আমার ভেতরেও কোনো অচেনা আগুন জ্বালিয়ে দিয়েছে। তবে ভুল করো না, আমি ভালোবাসিনি, আমি দখল করি, নিজের স্বার্থের দখল করি। তোমাকে আমি ভালোবাসিনি, তোমাকে আমি রাখতে চাই সবার থেকে দূরে, শুধু নিজের করে। তোমাকে বন্দি করে রেখে ওই দুইটো পুরুষকে ধ্বংস করব আমি। সে একটু নিচু হয়ে সুমুর কানে ফিসফিসিয়ে বলে, তুমি তাদের শেষ করার অস্ত্র, আর আমি তোমার প্রহরী। তুমি বেঁচে থাকবে, তবে শুধু রায়ান চৌধুরীর জগতে। কিন্তু তোমার মধ্যে আসলে আছেটা কি? আমি সত্যি বুঝি না ভালোবাসা কাকে বলে। বিকজ আই হেট লাভ সুমু। কিন্তু তুমি বাকিদের মতো নও, তুমি আলাদা। তোমার জন্য দুটো পুরুষ পাগল হয়ে গেছে, একজন হিরো আর একজন আমার মতো অন্ধকারের মানুষ। তাদের মনের ভিতরেও তুমি রাজত্ব করে ফেলেছ, যা কেউ পারেনি। রায়ান উঠে দাঁড়ালো। এবার তার চোখে খুনের পরিকল্পনা ঝিলিক। সে হাসে, বলল, সেহরাজ খান, আরিয়ান চৌধুরী, এই দুই পুরুষকে শেষ করার আসল অস্ত্র তুমি। তুমি এই পুরো খেলার নারী, অথচ নিজেই জানো না তুমি কতটা শক্তিশালী। তোমার শরীরে হাত দিলে সেহরাজ পাগল হয়ে যাবে, আর আরিয়ান সে তো উন্মাদ হয়ে আছে। যে কোনো মূল্যে তার তোমাকে চাই। তোমাকে পাবার জন্য সে সেহরাজ খানের মতো মানুষকে সাথে টক্কর দিচ্ছে। ও জানে ওর পরিণতি ভালো হবে না, তবুও সে চেষ্টা করছে। আর এর জন্যই তোমাকে বাঁচিয়ে রেখেই আমি ওদের ধ্বংস করব। তুমি থাকবে আমার কাছে, এই রায়ান চৌধুরীর কারাগারে। সোনার কাছায় থাকবে তুমি। সেখানে সূর্য উঠবে ঠিকই, কিন্তু তোমাকে আলো শুধু আমি দেখাবো। কথা শেষ করলো রায়ান। সুমুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চুপচাপ রুম থেকে বেরিয়ে এলো। মাহিন বাহিরে দাঁড়িয়ে। স্যার। রায়ান একবার চারপাশে তাকিয়ে বলল, প্রাইভেট জেট রেডি করো, আজ রাত 2টো বাজতেই আমরা ওমান ছাড়ব। মাহিন চোখ বড় বড় করে তাকালো। এত তাড়াতাড়ি স্যার? রায়ান চোখ সরিয়ে বলল, আরিয়ান এখন ঘুমিয়ে, সে বুঝতেই পারেনি তার চোখের সামনে দিয়েই রানীটাকে আমি সরিয়ে নিয়েছি। কিন্তু সেহরাজ, সে তো বসে থাকবে না, সে আগুন। আমাকে থামানোর ক্ষমতা একমাত্র ওর আছে, তাই ওর পৌঁছানোর আগেই আমরা ওখান থেকে চলে যাব। রায়ান একবার উপরের দিকে তাকালো। তার ঠোঁটে খেলল অদ্ভুত এক বিজয়ের হাসি। সে মাহিনের দিকে তাকিয়ে বলল, এসকে হয়তো মনে করছে ও এসে আমাকে শেষ করে দিবে, কিন্তু সে জানে না খেলাটা আমি শুরু করেছি, আর শেষও করব আমি। কথাটা বলে রায়ান হাসতে হাসতে পাশের রুমে চলে গেল। মাহিন তাকিয়ে রইল সুমুকে নিস্তেজ করে রাখা রুমটির দরজার দিকে। রাতের আকাশটা মেঘে ঢাকা, চাঁদ কোথায় যেন হারিয়ে গেছে আজ। জঙ্গলের নির্জন রাস্তা ধরে ধুলো উড়িয়ে এগিয়ে চলেছে এক কালো রোলস রয়েলস। হেডলাইটের আলো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। গাড়ির ভিতরে এক অদ্ভুত নিস্তব্ধতা। স্টিয়ারিংয়ে বসা চালকের চোখেও টান টান, কারণ পেছনে বসে আছে সেহরাজ খান। হঠাৎ সে বলল, এখানেই থামাও। গাড়ির চাকা থেমে গেল এক পুরনো পরিত্যক্ত বাড়ির সামনে। চারপাশে ঘন গাছগাছালি, পাখির ডাকও যেন এখানে ঢোকার সাহস পায় না। ঘরটির বেশিরভাগ জায়গায় ইট ভেঙে পড়েছে, দেওয়ালে ফাটা। সেহরাজ গাড়ির দরজা খুলে নামতেই স্যান্ডি দৌড়ে এলো। তার কপালে ঘাম, মুখে দুশ্চিন্তা। স্যার। সেহরাজ হাঁটতে হাঁটতে কোমরের পেছন থেকে ধাতব রিভলভারটা বের করলো। সে চুপচাপ তাকালো স্যান্ডির চোখে। মুখ খুলেছে?
স্যান্ডি মাথা নাড়ালো ধীরে। না স্যার, এখনও মুখ খোলেনি, কিন্তু অনেক মার খেয়েছে, আর মার সহ্য করতে পারবে কিনা সন্দেহ।